গল্প পেজ থেকে নিয়ে আজ পড়ছি নীলজর গল্পটি। আমার ছেলে ফোন করে বলল, মা, তুমি আর আমাদের বাসায় এসো না। রূপা ঠিক মতো নিজের মতো থাকতে পারে না, তোমার আসা যাওয়াকে অস্বস্তিতে ফেলে। আমি শুধু শান্ত গলায় বলেছিলাম, ঠিক আছে, আর আসবো না। ফোনটা কেটে যাওয়ার পর এক মুহূর্ত দেরি করিনি। মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলে 3 বছর ধরে চালু থাকা অটো পেমেন্টটা বন্ধ করে দিলাম। প্রতি মাসে 7,500 টাকা ছেলের ফ্ল্যাটের কিস্তি, যেটা আমি নিজের পেনশনের টাকা বাঁচিয়ে নিজের প্রয়োজন কমিয়ে কারো অজান্তে দিয়ে যাচ্ছিলাম। মোবাইলের স্ক্রিন নিভে গেল, আর আমার ভেতরে যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল। সেদিন বিকেলে আমার পুরানো ঢাকার ছোট্ট ফ্ল্যাটটা অনেক শান্ত ছিল, অস্বাভাবিক রকম শান্ত। আমি জানালার পাশে বসে উলের সুতো দিয়ে ছোট্ট একটা মোজা বুনছিলাম, আসন্ন নাতি কিংবা নাতির জন্য। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বেশি উঠল বাবা রাফি। মুখে অজান্তে হাসি ফুটেছিল, কিন্তু ফোন ধরার পর সেই হাসিটার বেশিক্ষণ টিকল না। ওপাশ থেকে ছেলের কণ্ঠে বেশি এলো, গলায় এক ধরনের অস্থিরতা ছিল। মনে হলো বাইরে কোথাও বসে আছে। পেছনে মানুষের কথাবার্তার শব্দ শোনা যাচ্ছিল। মা, একটা কথা ছিল। বলো বাবা। আগামী শুক্রবার তোমাকে আর আসতে হবে না। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, রূপার শরীরটা ভালো যাচ্ছে না, ও কোনো গন্ধই সহ্য করতে পারে না এখন। তুমি যে গ্রামের মুরগি হাঁস রান্না করে নিয়ে আসো, ওর খুব সমস্যা হয়। আমি কিছু বললাম না। রাফি একটু থেমে আবার বলল, আর একটা কথা, তুমি কিছু মনে করো না। তোমার আসা যাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। রূপা ঠিক নিজের মতো করে থাকতে পারে না। নতুন সংসার, নতুন পরিবেশ, বুঝতেই তো পারো। হাতের সুচটা না থেমে গেল। উলের সুতো আঙ্গুলে জড়িয়ে রইল। এই ছেলেটাকে মানুষ করতে গিয়ে কত রাত না খেয়ে কেটেছে, কত ঈদে নিজের জন্য নতুন কাপড় না কিনে ওর জন্য কিনেছি, কত স্বপ্ন জমা ছিল ওর ভবিষ্যতের জন্য। আজ সেই ছেলেই আমাকে নিজের ঘরে অস্বস্তির কারণ বলে পরিচয় করিয়ে দিল। অদ্ভুত ব্যাপার হলো, বুকটা তখনও ভাঙেনি, বরং সবকিছু হঠাৎ খুব পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি ঈশ্বরে বললাম, ঠিক আছে বাবা, আর আসবো না। তো ওদের কোনো অসুবিধা হবে না? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। মনে হলো রাফি এমন উত্তর আশা করেনি। হয়তো ভেবেছিল আমি কাঁদবো, অভিমান করব, অনুরোধ করব, কিন্তু কিছুই করলাম না, শুধু মেনে নিলাম। শেষ পর্যন্ত সে বলল, আচ্ছা মা, রাখি। ফোন কেটে গেল। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। পুরো ঘরটা নিস্তব্ধ। দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। ধীরে ধীরে উঠে নিজের ঘরে গেলাম। আলমারির নিচে ড্রয়ার করলাম। ভেতর থেকে একটা পুরনো ফাইল বের করলাম। ফাইলটার মলাটে আমার স্বামী মরহুম আব্দুল করিমের হাতের লেখা, বহু বছর আগের লেখা। তবু অক্ষরগুলো এখনো স্পষ্ট। আমি আঙ্গুল বুলিয়ে ফিসফিস করে বললাম, দেখেছো করিম, আমরা যে সন্তানকে মানুষ করতে জীবন কাটিয়ে দিলাম, সে আজ মানুষ হলো ঠিকই, কিন্তু মানুষত্বটা কোথায় যেন হারিয়ে ফেললো। চোখে পানি এলো না, কাঁদতেও ইচ্ছে করলো না, কিন্তু কষ্ট আছে, যা চোখের জল হয়ে বের হয় না, শুধু বুকের গভীরে জমাট বেঁধে থাকে। পরে ফিরে এসে কোনায় রাখা কয়েকটা জিনিসের দিকে তাকালাম। অনাগত নাতনির জন্য কিনে রাখা খেলনা, ছোট্ট একটা টেডি বিয়ার, রঙিন ব্লক সেট, আর আদা বোনা সেই হলুদ মজুটা। কয়েকদিন আগেও এগুলো দেখে আমার মন ভরে যেত, আজ কেমন যেন অর্থহীন লাগছিল। একটা বড় কালো ব্যাগ এনে সবকিছু গুছিয়ে পরে ফেললাম।
কিচ্ছু ভাঙিনি, কিছু নষ্ট করিনি, শুধু সরিয়ে রাখলাম। যেমন করে মানুষ নিজের ভেতরের কিছু আশা চুপচাপ সরিয়ে রাখে। তারপর সোফায় এসে বসলাম, মোবাইলটা হাতে নিলাম, ব্যাংকের অ্যাপ খুললাম। সেখানে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে একটা স্বয়ংক্রিয় লেনদেন সেট করা ছিল। 3 বছর আগে রাফি আর রূপা ফ্ল্যাট কিনছিল। কিস্তির টাকাটা সামলাতে ওদের অনেক কষ্ট হচ্ছিল। তখন আমি নিজেই বলেছিলাম, তোরা চিন্তা করিস না, যতদিন পারি আমি আছি। সেই থেকে প্রতি মাসে 7,500 টাকা কেটে যেত। কেউ জানতো না, এমনকি রূপও না। হয়তো রাফি ভুলেই গিয়েছিল। মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় তখন অনেক ত্যাগই তার কাছে স্বাভাবিক বলে মনে হয়। স্ক্রিনে লাল অক্ষরে লেখা ছিল, স্থায়ী পেমেন্ট করুন। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর চাপ দিলাম। একটা সতর্ক বার্তা এলো, আপনি কি নিশ্চিত? আমি আবার চাপ দিলাম, হ্যাঁ। কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন বাতিল হয়ে গেল। কোনো জ্বর হলো না, কোনো শব্দ হলো না, শুধু একটা দায়িত্ব শেষ হয়ে গেল। এরপর রান্নাঘরে গেলাম। চুলার উপর তখন গরম গরম গরুর মাংসের ঝোল বসানো। রাফিদের জন্য রান্না করেছিলাম। ভাবছিলাম শুক্রবার নিয়ে যাব। ডাকনা খুলতেই বাফ উঠে এলো। কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে পুরোটা সিঙ্কে ঢেলে দিলাম। মাংস, ঝোল সব কিছুই রেখে দিলাম না। ঠিক সেই সময় শহরের এক অভিজাত রেস্টুরেন্টে বসেছিল রাফি আর রূপা। রূপার মুখে তৃপ্তির হাসি। সে বলছিল, তোমাকে অনেক ধন্যবাদ রাফি, অবশেষে যে ব্যাপারটা তুমি বললে। আমি কাউকে অপছন্দ করি না, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে, তাই না বলো? রাফি আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেসে বলল, আর কোনো চিন্তা নেই রূপা, সব ঠিক করে ফেলেছি। ঠিক তখনই ওয়েটার বিল নিয়ে এলো। বিলের পরিমাণ দেখে রাফি স্বাভাবিকভাবেই নিজের কার্ড বের করলো। বহুদিন ধরেই সে হিসাব না করে খরচ করতে শিখে গেছে, কারণ বড় একটা দায়ভার যে অদৃশ্যভাবে অন্য কেউ বহন করছিল। ওয়েটার কার্ডটা মেশিনে দিল। কিছুক্ষণ পর মাথা তুলল, স্যার, ট্রানজ্যাকশনটা হয়নি। রাফি পুরো কুঁচকে বলল, আবার চেষ্টা করুন। দ্বিতীয়বারও একই ফল। ঠিক তখনই তার ফোনে একের পর এক মেসেজ ঢুকতে শুরু করলো, ব্যাংকের নোটিফিকেশন। রাফি স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। আর সে তখনও জানতো না যে জ্বরটা তার জীবনে ঢুকতে যাচ্ছে সেটার শুরু মাত্র হয়েছে। চলবে পরবর্তী পর্ব, আগামী দিন দেয়া হবে।